কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম নমস্কার। কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ গল্প। গল্পের নাম আদর্শ প্রস্তাব। তবে গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। গল্প পাঠে ঈশিকা এবং গল্পের সূত্রধার আমি কৌস্তব। শুরু হচ্ছে কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন আদর্শ প্রস্তাব। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া অনেকক্ষণ থেকে জানালা দিয়ে ভেতরে ঢুকে আসছিল। এবার আর সেটা সহ্য না হওয়ায় হাত বাড়িয়ে সশব্দে সেটা বন্ধ করে দেয় তিয়াশা। হঠাৎ এত জোরে একটা শব্দ হওয়ায় ওর আশেপাশের সবাই ওর দিকে তাকিয়ে চমকে ওঠে। কি রে, কি হলো? আরে কিছু না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন ঠান্ডা বরফ কুচি কেউ গায়ে ঘষে দিচ্ছে, তাই জানালাটা বন্ধ করে দিলাম। তোরাও পারিস, এই ঠান্ডায় বসে আছিস কি করে রে? আর তাছাড়াও একটু চুপ করে গেল। কিছু যেন একটা মনে পড়ল হঠাৎ। ওকে চুপ করতে দেখে পাশ থেকে আরেকটা ছেলে বলে উঠল, শুধুই কি ঠান্ডা, নাকি ঠান্ডা হওয়ার জন্য আরো কিছু মনে পড়ছিল বলে বন্ধ করে দিলি? তোর তো আবার শীতকালে অ্যালার্জি। আদর্শ, কি হচ্ছেটা কি? কেন আবার এসব মনে করাচ্ছিস মেয়েটাকে? দেখছিস তো ভালো আছে, উল্টো পাল্টা এসব বলে মেয়েটার মনে আবার পুরনো কথাগুলো না আনলেই কি নয়? এই থাম তো, থাম। সতীসাধ্যী মেয়ে হয়েছেন উনি, বয়ফ্রেন্ড চিট করেছে, ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য এমন করছে যেন পৃথিবীতে কারোর ব্রেকআপ হয় না। আরও কিসব যেন বলে যাচ্ছিল আদর্শ, কিন্তু তিয়াশার কানে আর সেসব কিছু ঢুকছিল না। আদর্শর কথাটা কানে যেতেই তার মাথার মধ্যে ঝনঝন করে ওঠে। মনে পড়ে যায় অনেক কথা, অনেক স্মৃতি। এখনো তাহলে সে ওর ভালো লাগা খারাপ লাগাগুলোকে মনে রেখে দিয়েছে? হয়তো তাই। না হলে তার শীতকাল পছন্দ না থাকলেও তিয়াশা নিজে তো একজন আদ্যন্ত শীতপ্রেমী। সে কি করে নিজের এই পরিচয়টা ভুলে গেছিল? ধীরে ধীরে আবার একটা কালো অন্ধকারের মধ্যে ডুবে যেতে থাকে ও। 5 বছর আগে একটা আইটি ফার্মে চাকরির অ্যাপ্লিকেশন করেছে তিয়াশা। আশা করছে পেয়ে যেতে পারে। চাকরিটা খুব দরকার ওর। এই চাকরিটা পেয়ে গেলে মায়ের ক্যান্সারের চিকিৎসাটাই সুবিধা হবে। মাস্টার্স করার পর কম চেষ্টা তো করলো না ভালো একটা চাকরি জোটানোর, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। 2টো ভালো জায়গায় ইন্টারভিউয়ের ডাকও পেয়েছিল, কিন্তু তারপরেও একটুর জন্য মিস হয়ে যায় সে দুটো। একটা ছোটোখাটো চাকরির আশাও যখন প্রায় হারিয়ে ফেলছিল সে, তখনই একদিন একটা খবরের কাগজে এই কোম্পানির একটা বিজ্ঞাপন তার চোখে পড়ে। ক্রাইটেরিয়া মিলে যাওয়ায় ঠাকুরের নাম নিয়ে সে অ্যাপ্লাই করে দেয়। মাস 2 মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসে। সেদিন তিয়াশা বুঝেছিল একটা চাকরি কিভাবে গোটা একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। তার মনে আছে যেদিন সে লেটারটা হাতে পেয়েছিল, সেদিন তার বাবা মা দুজনেই বাচ্চাদের মতো অঝরে কাঁদছিল। আর ওদের ওভাবে কাঁদতে দেখে তার চোখের কোণটাও যে জলে ভিজে গিয়েছিল সেটাও বলাই বাহুল্য। কোম্পানিতে জয়েন করার পর প্রায় বছরখানেকের মধ্যে সেখানে দুজনের সাথে বেশ ভালো কথাবার্তা জমে যায় তিয়াশার। সুপর্ণা আর আদর্শ, ওরা দুজনেই এখানে কাজ করছে প্রায় অনেক দিনই হয়ে গেল। ওরাও অবশ্য ওকে বন্ধু হিসেবেই নিজেদের দলে টেনে নেয়, আর ওদের 3 জনের গ্রুপটা হয়ে যায় অফিসের মধ্যে সব থেকে হুল্লোড়বাজ একটা গ্রুপ। উইকেন্ডে সাডেন ঘুরতে যাওয়ার প্ল্যান থেকে শুরু করে তিয়াশার মায়ের চিকিৎসার সময় ওদের একসাথে নার্সিং হোমে থাকা, 3 জন যেন একেবারে হরিহর আত্মা হয়ে ওঠে। কিন্তু এরপরেই শুরু হয় একটা অধ্যায়ের। তিয়াশার জীবনে সেই অধ্যায় প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু যত দিন গড়িয়েছে
একটা কালো ছায়া যেন ক্রমে গ্রাস করেছে তাকে। সে নিজের সত্তাটাকেই হারিয়ে ফেলেছে ধীরে ধীরে। এই কালো ছায়া যেন তাকে এক জটিল গোলক ধাঁধায় আটকে ফেলেছিল তাকে। হঠাৎ সুপর্ণার ডাকে আবার বর্তমানে ফিরে আসে তিয়াশা। তার চোখে অল্প জলের আভাস দেখতে পেয়ে সুপর্ণা তাকে জড়িয়ে ধরে। আবার কাঁদছিস তুই? ধুর পাগল, আদর্শর কথায় কান্নাকাটি করে কেউ? জানিসই তো কিরকম ঠোঁট কাটা, যা মুখে আসে তাই বলে দেয়। হাত দিয়ে চোখের জলটা একবার মুছে নেয় তিয়াশা। তারপরে শুকনো একটা হেসে বলে, না না, কাঁদছি কোথায়? কিছু না, চল এখন, 5টা তো প্রায় বাজে, বেরোতে হবে আমাকে। না, আজকে একটু নিউ মার্কেটে যেতে হবে, কয়েকটা জিনিস কেনার আছে রে। তোর কি বাড়ি ফেরার খুব তাড়া আছে? আমার সাথে যাবি একটু? হ্যাঁ হ্যাঁ চল, আমার আবার তাড়া। সেই তো বাড়ি ফিরে দুটো যা পারবো রান্না করব, আর তারপর বিছানায় শুয়ে নেটফ্লিক্স, আর তারপর রাত বাড়লে আমার নিদ্রা দেবীর কোলে। তার চেয়ে চল একটু ঘুরেই আসি। শুনলাম ওই তল্লাটি নাকি একটা দারুণ ক্যাফে খুলেছে, একবার ঢু মেরেও আসা যাবে। দুজনে নিজেদের জিনিসপত্র প্যাক করতে শুরু করে দেয়। আদর্শ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। সুপর্ণার ধাতানি খেয়ে বেচারা বুঝতে পারে তিয়াশাকে শুধু শুধু কষ্ট দিয়ে ফেলেছে, তাই মেয়ের সম্বিত ফেরার আগেই অফিস থেকে পালিয়েছে। সুপর্ণা জানে আদর্শ ছেলেটা যতই মুখে যা আসে বলে দিক, মনের দিক থেকে ওরকম ছেলে আজকের দিনে দুটো পাওয়া যাবে না। নিজের সমস্যা হবে জেনেও লোকের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়াটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ও। এর জন্য অবশ্য তিয়াশা আর ওর কাছে কম কথা শুনে না, তাও শুধরবে না। অফিস থেকে বেরোতে বেরোতেই একটা ক্যাব বুক করে সুপর্ণা। তিয়াশা যদিও বলছিল হেঁটে গেলেই তো হয়, মাত্র আধা ঘন্টার তো পথ, গল্প করতে করতেই চলে যাওয়া যাবে। তবে সুপর্ণা সে কথা শোনে না। ক্যাব বুক করার মিনিট 20 মধ্যেই সেটা চলে আসে। নিউ মার্কেটে পৌঁছে দুজনেই আগে একটা চায়ের দোকানে দাঁড়ায়। এ যা ঠান্ডা পড়েছে, একটু গরম চা গলায় না দিলে শান্তি পাওয়া যাবে না। একটা করে চা আর বিস্কিট খেয়ে অন্য জিনিসপত্রের দোকানের দিকে এগোয় দুজনে। তিয়াশার কেনার বলতে ওর মায়ের জন্য দুটো শাড়ি আর টুকটাক জিনিস। কিন্তু সুপর্ণা একবার শপিং করার জায়গায় এলে কি আর সহজে বেরোয়? প্রায় 2 ঘন্টার শ্রাদ্ধ করার পর দুজনে যখন রাস্তায় এসে দাঁড়ায়, তখন ঘড়ির কাঁটা প্রায় 8টা ছুঁই ছুঁই। আচ্ছা চল, এবার আমি বাড়ি যাব। বাড়ি যাবি মানে? এতক্ষণ ঘুরে খিদেতে বলে কিনা পেটের ভিতরে ইঁদুরগুলো বক্সিং করছে। কিছু না খেয়ে আমি বেরোবই না এখান থেকে, আর তুইও যাবি না। এই না না, দেখ অনেক দেরি হয়ে গেছে, এখন আবার এতটা পথ যেতে হবে আমাকে, রাতে মাকে ওষুধ খাইয়ে শোয়াতে হবে, দেরি হয়ে যাবে রে। না না, এখন তোকে আমি ছাড়বই না। আর কাকু কাকিমার জন্য খাবার নিয়ে যাবি। অসুস্থ বলে কি মুখের স্বাদ মুখে গেছে নাকি? একটু বাইরের খাবার খেলে শরীর বেশি খারাপ হবে না মোটেও। চুপচাপ আয় আমার সাথে। তিয়াশার বারণ কানেই তোলে না সুপর্ণা। টানতে টানতে তাকে নিয়ে যায় একটা ইন্দো চাইনিজ রেস্টুরেন্টে। নিজের জন্য আর তিয়াশাদের জন্য দুটো পার্সেল প্যাক করিয়ে নিজেই পুরো বিলটা মিটিয়ে দেয়। তারপর বাইরে বেরিয়ে একটা ট্যাক্সিতে তিয়াশাকে তুলে দিয়ে নিজেও একটা ট্যাক্সি ধরে। ট্যাক্সিতে উঠে তিয়াশা ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 8:30 বাজে। এর মাঝে একবার সে বাড়িতে ফোন করে দিয়েছে, না হলে বাবা মা অযথা দুশ্চিন্তা করবে। ট্যাক্সি থেকে নেমে 10 মিনিট হাঁটলেই তার বাড়ি, তাই একটু দেরি হলেও খুব অসুবিধার কিছু নেই। সুপর্ণা বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে সোফাতে গা এলিয়ে দেয়। ব্যাগ থেকে ফোনটা বের করে খুলতেই দেখে আদর্শ 10টা মিসড কল। এটা দেখেও ঘাবড়ে যায়। হঠাৎ আদর্শ কেন এতবার ফোন করেছে ওকে? কি হলো আবার? তাড়াতাড়ি রিং ব্যাক করতেই ওপাশ থেকে একটা উদ্বিগ্ন গলা শুনতে পায়। এই ফোনটা ধরতে কি হয় রে? ফোনটা রেখেছিস কেন? যখন কল এলে ধরবিই না। আরে মিউট ছিল, খেয়াল করিনি। কিন্তু তুই এতবার ফোন করেছিস কেন? এভরিথিং অলরাইট? তুই আগে বল, তিয়াশা ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই তো আছে, ওর আবার কি হবে? আর তুই বা এত টেন্সড কেন? না না ঠিক আছে, আমি ভাবলাম। আমতা আমতা না করে ঝেড়ে কাশবি নাকি ফোনের এপার থেকে একটা থাপ্পড় খাবি? আজব চিজ মাইরি, কি যে বলিস কি যে করিস কিচ্ছু বুঝতে পারি না। একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায় আদর্শের গলায়। তারপর গলার স্বর আরো এক ধাপ নিচে নামিয়ে সে বলে, আসলে তখন ওকে এমনভাবে কথাগুলো বলে ফেলেছিলাম, মেয়েটা কষ্ট পেয়েছে বুঝতে পারছি। ওভাবে বলাটা, আসলে ও যা করছে সেটাও তো ঠিক না বল। ব্রেকআপ হয়েছে মানেই কি সবকিছু শেষ নাকি?
আরও থাকতে পারতো ওই ঢ্যামনা ছেলেটা, কি যেন নাম, হ্যাঁ ঋষির সাথে একসাথে 3-4টে রিলেশন কন্টিনিউ করছিল। একদিন না একদিন ছেড়ে তো যেতই, কিন্তু তার জন্য এভাবে সব কিছুর থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি করে হবে তুই বল? হ্যাঁ, আমারও ঠিক হয়নি ওকে ওভাবে কথাগুলো সামনে বলার, তবে আর কি করব বল। আরে আরে রিল্যাক্স, এত চটে যাচ্ছিস কেন? হ্যাঁ ও ঠিক আছে, আমরা একটু নিউ মার্কেট গেছিলাম, ওর কয়েকটা জিনিস কেনার ছিল, তারপর আমি ওকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে তারপর বাড়ি ফিরেছি। টেনশন করিস না। আর তাছাড়া তোর কথায় ও তেমন কিছু মনেও করেনি আই থিঙ্ক, কারণ ও জানে তুই কি রকম ঠোঁট কাটা। যাক বাঁচালি। আচ্ছা চল রাখছি এখন, কালকে আবার অফিস আছে, কাল মেয়েটার কাছে একবার মাফ চেয়ে নেব, সব শোধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখ এখন। এই বলে সে ফোনটা কাটে, কিন্তু তার মাথায় একটা অন্য কথা আচমকাই উঁকি দেয়। আদর্শ কেন হঠাৎ করে এত কনসার্ন হয়ে গেল তিয়াশার প্রতি? না, ছেলেটা সবার প্রতিই দায়িত্ববান, কিন্তু তিয়াশার খারাপ লেগেছে কিনা, সে ঠিক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে ও এত চিন্তিত কেন? তিয়াশার প্রতি আদর্শর এই অত্যাধিক কনসার্ন মনোভাব দেখে সুপর্ণা অনেকদিন ধরেই সন্দেহ করছিল। আজ সেই সন্দেহটা আরো গভীর হলো। সে মনে মনে ভাবে, ডাল মে কুছ তো কালা হে, না হলে পুরো ডালটাই তার কাছে কালা লাগছে। ছেলেটা কি তাহলে ঠিক আছে? এবার তাহলে তাকেই তদন্তে নামতে হবে। তিয়াশা বাড়ি ফিরে প্রথমে এক প্রস্থ বকা খায় তার বাবা মায়ের কাছে এতটা দেরি করার জন্য। তারপর সে চটপট সুপর্ণার কিনে দেওয়া খাবার বেড়ে বাবা মাকে দেয়। এমনি অনেক রাত হয়ে গেছে, মানুষ দুটোকে আবার রাতের ওষুধ খেয়ে ঘুমোতে হবে, তাই আর দেরি করে না সে। তাড়াতাড়ি দুজনকে খাইয়ে ঘুমোতে বলে নিজে যখন খেতে বসে তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা 10টা ছাড়িয়েছে। খেয়ে দিয়ে উঠে নিজের ঘরে আসে সে। প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে। এই সুপর্ণার জন্য এতটা হাঁটতে হয়েছে তাকে আজ। পা দুটোও খুব যন্ত্রণা করছে। না, আজ আর রাত জেগে বই পড়ে কোনো লাভ নেই, তাড়াতাড়ি শুয়ে পড়াই ভালো। কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। একবার তার মায়ের যে ডাক্তারের কাছে চিকিৎসা করা হয় তার সাথে কথা বলতে হবে তাকে। তার মায়ের আবার কবে কেমোর ডেট দেওয়া হবে সেটা নিয়েই একটু কথা বলার আছে। বিছানায় শুয়ে পড়তেই নিদ্রা দেবী যেন হামলা করল তিয়াশাকে। ঘুমের অতলে ধীরে ধীরে তলিয়ে গেল সে। সারা রাত বেশ ভালোই ঘুমটা হলো, তবে ভোরের দিকে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সে। সে দেখল তার চারিদিকে একটা নিকষ কালো অন্ধকার ক্রমে গাঢ় হয়ে উঠেছে। সেই অন্ধকারের মধ্যে সে হারিয়ে যাচ্ছে, সব কিছু হারিয়ে ফেলছে। গলা ফাটিয়ে চিৎকার করছে সে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এত ঘন অন্ধকার এর আগে সে কোনোদিন দেখেনি। সে অজ্ঞান হয়ে পড়ে যাবে এমন সময় কে যেন তার হাত শক্ত করে চেপে ধরল। হঠাৎ এরকম একটা ঘটনায় সে বিস্ময় কেঁপে ওঠে। সেই আগন্তুক কিন্তু তিয়াশার হাতটা ছাড়ে না, তাকে টানতে টানতে কোনো একটা গন্তব্যের দিকে নিয়ে যায়। তিয়াশার বোধ বুদ্ধি সব যেন লোপ পেয়েছে। সম্মোহিতের মতো সে এগিয়ে চলেছে অজানার দিকে। আচমকা সেই ঘন অন্ধকারটা কেটে যায়, আর একটা তীব্র আলোর রশ্মি চারিদিকে ছেয়ে যায়। সম্পূর্ণ জায়গাটা আলোয় ভেসে যাচ্ছে। ভোরের নতুন সূর্যের আলো আগের রাতের সমস্ত গ্লানি যেন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এতক্ষণে যে হাতটা তাকে শক্ত করে ধরে রেখেছিল সেদিকে তাকায় এবারও। হাতটা খুব চেনা লাগছে তার, খুব পরিচিত কারোর। হাতটা একটা পুরুষের হাত, অর্থাৎ আগন্তুক একজন পুরুষ। কিন্তু কিছুতেই সে বুঝতে পারছে না কি সেটা। ধীরে ধীরে আলোতে সমস্ত জায়গাটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তিয়াশার। তবে এরপর যা দেখল সে, স্বপ্নের মধ্যে তার জন্য ও একদম প্রস্তুত ছিল না। হঠাৎও দেখতে পেল একটা মুখ ক্রমে স্পষ্ট হচ্ছে তার সামনে। এটা সেই লোকটার মুখ, আর মুখটা দেখতে পেয়েই এক নিমেষে ঘুম ভেঙে উঠে বিছানার ওপর বসে হাঁপাতে লাগলো তিয়াশা। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারণ স্বপ্নটা ভাঙার আগে যার মুখটা সে দেখল সেটা আর কেউ নয়, ঋষি।
আদর্শ এখনো পর্যন্ত অফিসে আসেনি। চিরকালের লেট লতিফ সে। তবে একবার কাজে ঢুকে পড়লে তারপর ওর চেয়ে কনসেন্ট্রেটেড মানুষ আর দুটো হয় না। তিয়াশা আজ প্রথমেই এসে সুপর্ণাকে সবটা খুলে বলে, তার গত রাতের স্বপ্নের কথা। সুপর্ণা সবটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আচ্ছা তুই একটা সত্যি কথা বলতো, সেদিনের পর থেকে তুই কি আর ঋষির সাথে যোগাযোগ রেখেছিস বা ওর কথা খুব বেশি করে ভাবিস? সুপর্ণার প্রশ্ন শুনে তিয়াশা চুপ করে যায়। তার মনে তখন ফুটে ওঠে 1 বছর আগে সেই কালান্তক দিনটার কথা। ঋষির সাথে তিয়াশার রিলেশনের সেদিন 3 বছরের অ্যানিভার্সারি। তিয়াশা সকাল থেকেই খুব এক্সাইটেড ছিল। বিকেলে ওদের দুজনের একসাথে বেরোনোর কথা ছিল। তখন সবে সবে ও চাকরিতে জয়েন করেছে। খুব স্ট্রিক্ট রুটিনের মধ্যে থেকেও সকালে অফিসে আসার আগেও নিজের হাতে কেক বানিয়েছে। আরও নানা হ্যান্ডক্রাফটের জিনিস বানায়, যেগুলো ঋষির পছন্দ। সারাদিন অফিসে কাজ করার পাশাপাশি বহুবার ঋষিকে কল করেছিল সে, কিন্তু একবারও ঋষি কল রিসিভ করেনি। সন্ধ্যের সময় তিয়াশা সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেই কিছু না জানিয়ে ঋষির বাড়ি পৌঁছে যায়। কলিং বেল বাজানোর আগে দরজায় একটা ধাক্কা দিতেই সেটা খুলে যায়, অর্থাৎ ভেতর থেকে লক করা ছিল না। এই সময়েই একটা খটকা লাগে তার, তাও সে ভেতরে ঢোকে। হয়তো ভেবেছিল কোনো কারণে তাড়াহুড়োয় দরজা লক করতে ভুলে গেছে, কিন্তু ভেতরে এগিয়েই জীবনের সবচেয়ে বড় আঘাতটা পায় সে। ঋষির বাড়িতে আগেও এসেছে সে, তাই কোথায় কি থাকে সব জানে। দরজা দিয়ে ঢুকেই ডান দিকের ঘরটা হলো ঋষির। সেদিকে পা বাড়িয়ে ঘরের সামনে যেতেই সে দেখে ঋষির ঘরে ঋষি আর একটা মেয়ে তারা আপত্তিকর অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে। দুজনের কেউই তিয়াশাকে লক্ষ্য করে না। এই দৃশ্যের অভিঘাত সহ্য করতে না পেরে তিয়াশা চিৎকার করে ওঠে। তখন ঋষি আর ওই মেয়েটি সম্পূর্ণ তৃতীয় এক ব্যক্তির উপস্থিতি বুঝতে পেরে নিজেদেরকে সামলায়। তিয়াশা এরপর এক ছুটে সেখান থেকে বেরিয়ে কোনো মতো একটা ট্যাক্সি করে বাড়ি চলে আসে। অঝোর ধারায় কাঁদতে থাকে সে। এরপরের 1 সপ্তাহ তিয়াশা নিজেও জানে না ও কিভাবে কাটিয়েছে। ও চেষ্টা করেছিল এরপরেও যদি ঋষি নিজের ভুলটা বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় তাহলেও হয়তো ওদের সম্পর্কটা বেঁচে যেত, কিন্তু ঋষির তখন তিয়াশাকে আর পোষাচ্ছিল না, তাই সেও সম্পর্ক বাঁচানোর কোনো উদ্যোগ নেয় না। আলটিমেটলি ওদের ব্রেকআপ হয়ে যায়। আজও তিয়াশা ভাবে সে তো চেষ্টা করেছিল, তার তো কোনো ভুল ছিল না। সে সম্পর্কটা আগলে রাখার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করেছিল। তাহলে কেন এরকম একটা কাজ করলো ঋষি? কেন নিজের হাতেই সবটা শেষ করলো? তবে এটাও সে এখন বুঝতে পারে, যেটা হয় আখেরে ভালোর জন্যই হয়। এই ঘটনাটা যদি আরো পরে হতো সেই ধাক্কাটা হয়তো সে সামলাতে পারত না। তাও মাঝে মাঝে পুরনো কথাগুলো খুব করে মনে পড়ে তার। ঠিক আছে, পরে বলিস সব। ওই দেখ আদর্শ আসছে। কালকে বেচারা তোকে কাঁদিয়ে ভয় পেয়ে পালিয়ে গেছিল, আজ মজা নেব তারা। হেই, না না, এসব করিস না। এমনি দেখ কিরকম ভয় ভয় এদিকে আসছে, আর ভয় পাবাস না বেচারাকে। আদর্শ ওদের দুজনের সামনে এসে দাঁড়ায়, তারপর আচমকা তিয়াশার হাত দুটো ধরে ফেলে। স্পষ্টই বোঝা যায় ছেলেটা কালকের আচরণের জন্য অত্যন্ত অনুতপ্ত। এক্সট্রিমলি সরি রে, কালকে কেন যে তোকে ওভাবে কথাগুলো বলেছিলাম, প্লিজ কিছু মনে রাখিস না। আমার যে কি হয়, এভাবে কাউকে কথা শোনানো উচিত না জানি, তাও আসলে তুই যখন ওই রাস্কেলটার কথা ভেবে কষ্ট পাস না, ওটা দেখতে খুব খারাপ লাগে আমার, তাই কাল বলে ফেলেছিলাম ওভাবে। প্লিজ কিছু মনে করিস না রে। আরে ধুর, আমি কেন কিছু মনে করতে যাব? আর তুই তো কথাগুলো ঠিকই বলেছিলি। এখন আমি রিয়েলাইজ করি যে ও আমার জন্য সঠিক মানুষ ছিল না, তাই যেটা হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে। হ্যাঁ, কষ্ট পেয়েছি, তবে সেটা মানিয়েও নিয়েছি। শুধু কাল সুপর্ণা ওদের চুপ করতে বলে একদিকে চোখের ইশারায় দেখে অফিসের HR ওদের দিকেই এগিয়ে আসছে। কাজের টাইমে গল্প করতে দেখলে প্রচণ্ড ঝাড় এমনি, তাই ওরা তিনজনেই তখনকার মতো নিজেদের ডেস্কে বসে যায় নিজেদের কাজ করতে।
লাঞ্চের সময় আবার 3 মূর্তি এক হয়ে অফিসের বাইরে খেতে বেরোয়। তখন সুপর্ণাই আদর্শকে সবটা বলে, গতকাল রাতে তিয়াশা কি স্বপ্নে দেখেছে। সুপর্ণা আরো বেশি করে এই ঘটনাটা আদর্শকে জানাতে চাইছিল, কারণ ও দেখতে চাইছিল এটা শোনার পর সে কি রিয়াকশন দেয়। পুরোটা শুনে আদর্শ হঠাৎ করে চুপ করে গেল, যেন খুব একটা জটিল সমস্যার মধ্যে সে আটকে পড়েছে, যেটা সে কাউকে জানাতে পারছে না। একটা অব্যক্ত ক্ষোভের সাথে মন ভাঙার যন্ত্রণা যেন মিশে গেছে তার মুখে। এই জিনিসটা সুপর্ণার চোখ এড়াল না। তিয়াশা সেটা খেয়াল করে। এরপরেও সে আদর্শের সাথে কথা চালিয়ে যেতে থাকে, আর আদর্শ ব্যাপারটাকে সামলে নেয়। কিন্তু সুপর্ণা একটা বিষয় কনফার্ম হয়ে যায়, এবার শুধু ব্যঙ্গমিকে মেলাতে হবে, কারণ আদর্শর উপর তিয়াশার যে একটা সফট কর্নার আছে এটা সে জানে। কিন্তু কি করে হবে সেই কাজ? প্ল্যান করতে হবে তো তার জন্য। একটা আইডিয়া অবশ্য মাথায় আছে তার, এটাতে কাজ দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে তাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না 4 হাত এক করাতে। তবে আজ রাতের আগে সেই কাজ শুরু করা যাবে না। আদর্শ ছেলেটা সত্যিই বেশ অন্যরকম। ও আর সুপর্ণার সাথে থাকলে খারাপ মুডে যে কখন ভালো হয়ে যায় সেটাই বুঝতে পারে না তিয়াশা। তাছাড়াও ছেলেটা সবসময় সবার দিকে নজর থাকে, আর সেইটা লক্ষ্য করে মানুষকে হাসানোরও একটা দারুণ ক্ষমতা আছে তার। সব মিলিয়ে ঋষির থেকে আদর্শ যে অনেক গুণে ভালো, এটা তিয়াশা খুব ভালো করেই বুঝেছে। কিন্তু সে তো তার বন্ধু, এসবের ফলে তাদের বন্ধুত্বটা নষ্ট করতে চায় না সে, তাই এর বেশি ভাবাটা মোটেই ঠিক নয়। আর ঋষির সাথে এরকম একটা ঘটনা হওয়ার পর সেও মানসিকভাবে নতুন কোনো সম্পর্কে জড়াতে প্রস্তুত নয়, তাই মনে এসব হালকা চিন্তা উকি দিলেও প্রথমেই সেগুলোকে ঝেড়ে ফেলে দেয় সে। কিন্তু হ্যাঁ, সে জানতই না ভগবান ঠিক কি লিখে রেখে দিয়েছে তার ভাগ্যে। অফিস সেরে বাড়ি ফিরে সুপর্ণা আগে ফ্রেশ হয়, তারপর মনে মনে সমস্ত প্ল্যানটা আরেকবার সাজিয়ে নেয়। তার আগে জরুরি আরো 2-1টা ফোন সেরে নেয়, তারপর পুরোপুরি রেডি হয়ে দুজনকে কনফারেন্স কল করে। হ্যালো, হ্যাঁ বল। ও, তুইও আছিস? কনফারেন্স কল করলি কেন সুপর্ণা? কিছু কি হয়েছে? শোন, যেগুলো বলছি মন দিয়ে শুনবি। আমার ঠাকুমা মারা গেছে। সে কি? কবে, কখন, কিভাবে? আরে কথাটা শেষ করতে দে না হতচ্ছাড়া। কাল আর পরশু এই 2 দিন ছুটি নিচ্ছে এই ঢপটা দিয়ে। মেল করে দিয়েছি বসকে, সাথে তোদের দুজনেরও লিভ অ্যাপ্লিকেশন করে দিয়েছি। কাল সকালে তোরা আমার সাথে আমার গ্রামের বাড়ি যাবি, অনেকদিন বাড়ি যাওয়া হয়নি। মা দাদা ওরা খুব বেশি করে যেতে বলছে, তাই ভাবলাম এবার তোদের দুজনকেই নিয়ে যাব। কাল রাতটা থাকবো, তারপর পরের দিন সকালে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে পড়বো 3 জন। এখান থেকে ওই ঘন্টা 3 পথ। কিন্তু বাড়ি এসে আর অফিস যাওয়ার এনার্জি থাকবে না, তাই পরশু দিনটাও ছুটি নিয়ে নিয়েছি। ওহ, ফ্যান্টাস্টিক। অনেক দিন ধরে একটা গ্রামে রাত কাটানোর ইচ্ছা ছিল, এবার ফুলফিল হবে সেটা। অসংখ্য ধন্যবাদ তোকে সুপর্ণা। তাহলে কালকে আমরা কখন বেরোচ্ছি? এই আবার রাতেও থাকতে হবে? জানিসই তো বাড়িতে কি অবস্থা। ঠিক সময় ওদের ওষুধ খাওয়াতে হবে, ঘুমানোর ব্যাপার আছে। এছাড়াও আমি না থাকলে রান্না বান্না, ওদের ওষুধ খাওয়া কি করে হবে রে? ওটা নিয়ে চিন্তা করো না শোনা। তুমি বাড়ি পৌঁছানোর আগেই আমি কাকিমাকে ফোন করে সব বলে দিয়েছি। কাকিমা তো শুনে খুব খুশি, বললেন একটা রাতেরই তো ব্যাপার, ওনাকে ঠিক ম্যানেজ করে নেবেন। আরে অত টেনশন করিস না তো, কিচ্ছু গন্ডগোল হবে না। চল চল ঘুরে আসি, তোরও ভালো লাগবে দেখবি জায়গাটা। ঠিক আছে চল, কি আর বলবো। 7টার মধ্যে আমার বাড়ি চলে আসবি দুজনে। এখান থেকে হাওড়া যাবো, দিয়ে ওখান থেকে ট্রেন। আচ্ছা রাখ এখন, সব গুছিয়ে নে। যে দেরি করবি তার কিন্তু ফাইন হবেই বলে দিলাম। তাহলে তো আদর্শরই ফাইন হবে, দেখিস। আচ্ছা আচ্ছা রাখ এখন, কাল দেখা হচ্ছে। এই বলে ফোনটা কেটে একটা মুচকি হাসি সুপর্ণা। যাক, তার প্ল্যানের প্রথম স্টেপটা ভালোভাবে উতরে গেল। এবার পরেরগুলো ঠিকঠাক হলেই হয়। আদর্শ যা ভীতু, তাতে করে ওর প্ল্যানটা সাকসেসফুল হওয়ারই কথা। এখন দেখার কতটা কি হয়। পরের দিন সকাল সকাল তিয়াশা আর আদর্শ পৌঁছে যায় সুপর্ণার বাড়ি। ওখান থেকে ওরা হাওড়া স্টেশন হয়ে 3 ঘন্টার ট্রেন জার্নি সেরে যখন সুপর্ণার গ্রামের বাড়ি পৌঁছয়, তখন প্রায় 11:30 বাজে।
সুপর্ণার মা বাবা ছাড়া ওর কাকা কাকিমা জেঠু জেঠি তাদের ছেলে মেয়ে সবাই সেখানে থাকে। ওরা সবাই পৌঁছতেই সবাই ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দুপুরে একটা এলাহি খাওয়া দাওয়ার পর আদর্শ লম্বা হয় ঘুমোনোর জন্য। তখন সুপর্ণা আর তিয়াশা গ্রামটা একবার ঘুরতে বেরোয়। গ্রামটা খুব একটা বড় নয়, বেশি জায়গা জুড়েই ধানের জমি। খুব বড় জোর ওই 50 ঘর লোক থাকে হয়তো এই গ্রামে, ফলে লোক কম জমি বেশি। গ্রামের সকলের হাতেই বেশ ভালো টাকা থাকে। ওরা দুজনে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে গ্রামের শেষের দিকে চলে আসে। সেখানে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পায় তিয়াশা। বাড়িটা জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। সারা বাড়িটা গাছের ডালে এমনভাবে জড়িয়ে রয়েছে দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। এটা কাদের বাড়ি রে? কেউ থাকে না বহুদিন, তাই না? তাহলে এভাবে ফেলে রেখেছে কেন? কাদের বাড়ি জানি না, গ্রামের লোকজনও মনে হয় জানে না, তবে বদনাম অনেক আছে এই বাড়ির। এখানেই আজ রাতে আমরা আসছি, এটা কনফার্ম। কি আমরা আসছি মানে? লেটে বুঝিস নাকি সব কিছু? আজ রাতে এই বাড়িতে আমি, তুই আর আদর্শ আসবো। একটা অ্যাডভেঞ্চার হবে এখানে, এই জন্যই তো তোদের আমার গ্রামে আনা। কি সব যাতা বলছিস তুই? এই ভুতুরে বাড়িতে রাতে এসে মরবো নাকি? আদর্শ তো জানিস কেমন ভীতু, ও তো আসবেই না। আমারও ভয় লাগে ভাই। আদর্শ আসবে আমি শিওর, আর তোকেও আমি টেনে আনবই। আদর্শ আসবেই? তুই এত শিওর কি করে হচ্ছিস? আসতে তো ওকে হবেই। তিয়াশা প্রায় হাত পায়ে ধরলেও সুপর্ণা ওকে আনবেই এই বলে টেনে বাড়ি ফিরে আসে তখনকার মতো। ওর প্ল্যানটার জন্য ওদের দুজনকে রাতের অন্ধকারে ওই বাড়িতে নিয়ে যেতেই হবে, তাহলেই তো হবে আসল কাজ। বাড়ি ফিরে আদর্শকে সুপর্ণা সবটা জানায়। আদর্শ তো 1 নম্বরের ভীতু, ছোট থেকেই ভূতে প্রচণ্ড ভয় পায় সে এক লাফে উঠেই প্রস্তাব নাকচ করতে যাবে, তখনই সুপর্ণা ওর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাকে জানায় যে তিয়াশা যেতে রাজি হয়েছে। তিয়াশার কথা শুনে ছেলের মুখ একেবারে বন্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ ভেবে সম্মতিসূচক ঘাড় নাড়াল সে, অর্থাৎ সে যেতে রাজি। সুপর্ণা তিয়াশাকে জোর করে রাজি করিয়েছে। আদর্শর কথা বলেছে তাকে যে সেও যেতে রাজি। শেষে তিয়াশা অবশ্য নিমরাজি হয়েছে বটে, কিন্তু সুপর্ণা ওর বাড়ির কাউকেই এই ব্যাপারে কিছু জানায়নি, কারণ ওরা সবাই এই বাড়িটাকে রীতিমতো এড়িয়েই চলে। এখন যদি জানতে পারে যে এই 3 মূর্তি রাতে ওই বাড়িতে যাচ্ছে, রে রে করে তেড়ে আসতো, আর তাহলে তো আসল কাঁচটাই ভেস্তে যেত। তাই সে বাড়িতে বলে যে তার এক বান্ধবীর বাড়ি যাবে ওদের নিয়ে। ও গ্রামে এসেছে শুনে ওর বান্ধবী ওদের নেমন্তন্ন করেছে। এই কথায় সুপর্ণার বাড়ির কেউই তেমন আপত্তি জানায় না, ফলে রাতে বাড়ির বাইরে থাকার অনুমতি খুব সহজেই পেয়ে যায় ওরা। হাতে একটা বড় ব্যাটারি ল্যাম্প আর 2টো মোমবাতি। ওই বাড়ির ভেতরে বেশিক্ষণ ল্যাম্প জ্বালিয়ে রাখা যাবে না, তাতে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে। তার থেকে মোমবাতি জ্বালিয়ে বসা যাবে বা এদিক ওদিক নিয়েও যাওয়া যাবে। বাড়িটার সামনে পৌঁছেই আদর্শ আঁতকে ওঠে। এটা তো পুরোটাই একটা ভৌতিক জায়গা, এখানে ভূত থাকবে না তো কি শহরে থাকবে? এটা কোথায় নিয়ে এলি রে? এখানে তো কনফার্ম ভূত থাকবে। আমি যাবো না ভাই, ছেড়ে দে আমায় প্লিজ। তুই যাবি না মানে? তোর ঘাট যাবে, চল চল। তিয়াশার অবস্থাও তথৈবচ, কিন্তু সে কিছু বলছে না, মনে মনে ভাবছে দেখা যাক কি হয়। বাড়িটার ভেতরে ঢুকতেই একদল বাদুর ডানা ঝাপটে তাদের মুখের সামনে দিয়ে বেরিয়ে গেল। ধীরে ধীরে মেন দরজার একপাশ দিয়ে আগে আগে সুপর্ণা আর তার পিছনে তিয়াশা আর আদর্শ এগোতে থাকলো। ওদের দুজনের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। দুজনেই ভীতু, তবে কেউই তাদের দুর্বলতা দেখাতে চাইছে না। একটা ঘরের মধ্যে ঢুকে 3 জনে বসে, তারপর একটা মোমবাতি জ্বালায়। জায়গাটা একটু পরিষ্কার করে 3 জনে বসে মোমবাতিটাকে গোল করে। কিরে, ভয় পাচ্ছিস? হ্যাঁ, মানে ওই আর কি, একটু একটু করছে। কিরে আদর্শ, চুপ করে আছিস কেন? ভয় পেয়েছিস নাকি? বলতো আমার দাদাকে ডেকে আনি। তুইও ভয় পেলে আমি আর তিয়াশা, আমরা দুজনেই তো মেয়ে আছে, আমাদেরকে সামলাবে, বল। ডাকবো দাদাকে?
না না না, মানে ভয় পাবো কেন? আর তোর দাদাকে আবার ডাকা কেন? আমি তো আছি নাকি, আমি তো আছি। আদর্শর কথা শেষ হয় না। এমন সময় বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ তিনজনেরই কানে আসে। একটা নূপুরের আওয়াজ। কেউ যেন নূপুর পায়ে ঠিক তাদের ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তিয়াশা আওয়াজটা শুনেই এক লাফে উঠে পড়ে। তাকে দেখে আদর্শ। দুজন কিছু একটা বলতে যাবে, এমন সময় হঠাৎ ওদের সবার কানে তালা লাগিয়ে একটা অট্টহাসি ভেসে আসে পাশের বারান্দার একটা ঘর থেকে। সেই হাসির আওয়াজে যে কোনো মানুষের রক্ত জল হয়ে যাবে। আদর্শ ওই হাসি শুনে ধপাস করে মাটিতে বসে পড়ে। তিয়াশা কেঁদে ফেলে ভয়ে। শুধু সুপর্ণা মিটিমিটি হাসতে থাকে, কিন্তু ওদের দুজনকেই সে বুঝতে দেয় না যে সে ভয় পায়নি। তাই গলার স্বর পাল্টে কাঁপা কাঁপা গলায় বলে, ওটা কি? এই আদর্শ, দেখ না, বাইরে গিয়ে একটু দেখ না কি ওটা। আদর্শ গোঙাতে গোঙাতে বলে, বারণ করেছিলাম তো তোকে, এখানে আসিস না। আমি বাড়ি যাব। এই বলে কাঁদতে শুরু করে সে। সুপর্ণা বোঝে এটাই সঠিক সময়। আদর্শ যেরকম ভয় পেয়েছে, এই সিচুয়েশনে আরেকটু গাগাতে পারলেই ব্যাস কেল্লা ফতে। দাঁড়া, আমি দাদাকে ফোন করে ডাকি। আদর্শর অবস্থা আমার বোঝা হয়ে গেছে। আমি কোথায় তিয়াশাকে জোর করে আনলাম তুই আসছিস বলে, এদিকে তুই এখন ভয়ে মরছিস। ছি 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 ছি, আমারই ভুল। ছেলে হয়ে তুই এত ভীতু। সাথে সাথে আদর্শ শটান হয়ে সোজা দাঁড়িয়ে পড়ে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে গেছে ছেলেটা। চোখের মণি দুটোয় যেন দপ দপ করে আগুন জ্বলছে। উঠে দাঁড়িয়েই প্রথমে সে সুপর্ণার দিকে তাকালো, তারপর অসম্ভব গম্ভীর ক্ষোভ মেশানো গলায় বলল, দেখ সুপর্ণা, বন্ধু বলে তখন থেকে সহ্য করছি, কিন্তু তুই পেয়েছিসটা কি? যখন যেভাবে মনে করবি অপমান করে যাবি। হ্যাঁ, ভয় পাই আমি, কিন্তু সবাইকে রক্ষা করতেও পারি। আমি তোকে তখনই বারণ করেছিলাম এখানে আসিস না, বারণ শুনলি না আমার। আর তিয়াশার কথা বলছিস, আমি ওকে নিয়ে ঠিক কোনো মতেই বাড়ির বাইরে বেরিয়ে যাব। আমি ওই ঋষিনাকে লুফার ছেলেটার মতো না। তিয়াশাকে ভালোবেসেছি যখন, ওকে প্রোটেক্ট করে ঠিক মতন বাড়ি পৌঁছাতেও পারবো। মাঝ রাস্তায় ছেড়ে যাওয়ার মতন ছেলে আমি না, সেটা তুই ভালো করেই জানিস। তাও কেন দাদাকে আসতে বলি, দাদাকে ডাকি, এই বলে খোঁজা মারছিস কেন বলতো? কি চাষটা কি তুই? এতটা বলে একটু থামতেই আদর্শ বুঝতে পারল রাগের চোটেও ভুল করে তিয়াশার প্রতি ওর মনের কথাটা বলে ফেলেছে ওদের সামনে। ইস, কি অপ্রস্তুতে পড়ে গেল। তিয়াশার সামনে এই কথা বলে ফেলল। এবার কি হবে? ও তো চায়নি জানাতে, কারণ ও জানে তিয়াশাকে প্রপোজ করলে জীবনেও ওকে অ্যাকসেপ্ট করবে না, আর তাতে করে ওদের বন্ধুত্বটাই নষ্ট হবে। কিন্তু এখন তো আর কিছু করার নেই। মাথাটা একটু ঘুরিয়ে তিয়াশার দিকে তাকাতেই ও দেখল তিয়াশা ওর দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। যেন এই কয়েক মিনিটের মধ্যে কি ঘটে গেল সেও কিছুই বুঝতে পারেনি। এবার বাঁধ ভাঙা হাসিতে ফেটে পড়ল সুপর্ণা। সাথে সাথে যে ঘরে ওরা বসেছিল সেই ঘরের ভেতর আরেকটা বড় ল্যাম্প, যেটার আলোতে গোটা ঘর ভরে যায়, সেটা নিয়ে হাসতে হাসতে আরেকজন লোক ঢোকে। তাকে দেখে আরো এক ধাপ অবাক হয়ে যায় তিয়াশা আর আদর্শ। এটা তো সুপর্ণার দাদা, যাকে ফোন করে ডাকবে বলছিল এতক্ষণ সে। ওনার হাতে ওটা কি? একটা মিউজিক বক্স না? তার মানে এতক্ষণ যে আওয়াজগুলো আসছিল ওগুলো এটা থেকে কি আসছিল? কিন্তু উনি এখানে কি করে, কখন এলেন? আর এরকম বিশ্রী রসিকতা কেনই বা করলেন ওনাদের সাথে? কিছুই মাথায় ঢুকে না ওদের দুজনের। অসহায় চোখে আদর্শ সুপর্ণার দিকে তাকায় একবার। সুপর্ণা এবার কোনো মতে হাসি থামিয়ে বলতে শুরু করে, আমি অনেকদিন আগেই এটা সন্দেহ করেছিলাম, কিন্তু প্রথম তেমন পাত্তা দিইনি। আর আদর্শ, সেদিন তুই তিয়াশাকে ওভাবে বলার পর রাতে আবার আমাকে ফোন করেছিলি, ওই দিনই সন্দেহটা আরো গাঢ় হয়েছিল। তারপর পরের দিন তিয়াশাকে বললো ও ঋষিকে ওর স্বপ্নে দেখেছে। আমি ইচ্ছে করেই ওটা তোকে বলেছিলাম, দেখতে চাইছিলাম এটা শোনার পর আপনার রিয়াকশন কেমন হয়।
আর যেটা দেখতে পেলাম সেটাই হলো, তোর মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তুই রাগে আর দুঃখে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস। সেটা তো কিছুতেই প্রকাশ করবি না। তখনই আমি 2 2 4 করে ফেললাম। এবার আমার চিন্তার বিষয় ছিল তোর মুখ দিয়ে কথাটা আমি বলাবো কি করে। তখনই দাদা আমাকে আইডিয়াটা দেয়। দাদাকে ফোন করে তোদের ব্যাপারটা জানাই। দাদার সাথে তো অনেকদিন আগের থেকেই আলাপ। দাদাই আমাকে বলে তোদের এখানে নিয়ে আসতে। তোরা তো দুজনেই, বিশেষ করে তুই তো একেবারে রামভীতু। দাদাই আমাকে বলে যে ভয়ের সাথে তোর সেন্টিমেন্টে যদি আঘাত দেওয়া যায় তাহলে তুই মুখ ফুসকে আসল কথাটা বলে দিলেও দিতে পারিস। গ্যারান্টি ছিল না যে তুই আদৌ তিয়াশার সামনে ওকে পছন্দ করার কথাটা বলবি কিনা, তবে এইটুকু রিস্ক আমি নিয়েছিলাম তোদের কথা ভেবেই। আমি না গেলে তোরা দুটোই তো এভাবেই থেকে যেতিস। তিয়াশাও কিন্তু তোকে মনে মনে পছন্দ করে আদর্শ, অন্তত এই আমার ডিটেকটিভের চোখে সেটাই তো ধরা পড়েছে। এতটা বলে থামে সুপর্ণা। আদর্শ সুপর্ণার শেষের কথাটা শুনে চকিতে ঘুরে তাকায় তিয়াশার দিকে। দেখে তিয়াশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও তখন শান্ত পায় তিয়াশার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তিয়াশার হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে। তিয়াশা এবার আদর্শের চোখের দিকে তাকায়। আদর্শ ঠান্ডা গলায় বলে, ভেবেছিলাম কোনোদিন তোকে বলবো না, কিন্তু না, সুপর্ণা সেই ভাবনায় জল ঢেলে দিল। ঠিক আছে, তোকে শুধু একটাই কথা জিজ্ঞাসা করব আমি। তিয়াশা, আমি তোকে ভালোবাসি, তুই কি আমাকে বিয়ে করবি? এই কথা শুনে 1 সেকেন্ডের জন্য সুপর্ণা আর ওর দাদাও যেন থমকে গেল। আসলে ওরাও বুঝতে পারেনি আদর্শ ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেবে তিয়াশাকে। তখন সুপর্ণার দাদা জোরে একটা সিটি মেরে বসলো আর সুপর্ণা দৌড়ে গিয়ে তিয়াশাকে জড়িয়ে ধরলো। ওরে ভাই আদর্শ, তুই তো একেবারে ছুপা রুস্তাম রে, একেবারে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে বসলি। উফ! আর তিয়াশা, তুমি তোমার আরেক কাঠি উপরে। হ্যাঁ রে, বিয়ে করার খুব ইচ্ছে বল, তাই আর না করলি না, তাই না? আচ্ছা আচ্ছা, চল বাড়ি চল। এবারে বাড়ি গিয়ে সবাইকে আগে সুখবরটা দিই, তারপর কাল কলকাতায় ফিরে সব আয়োজন করতে হবে। আমারই তো যত জ্বালা, এই বাচ্চা দুটোকে সামলে নিয়ে আমার বিয়ের পিঁড়িতে বসাতে হবে। তবে রে। এই বলে আদর্শ তিয়াশা আর সুপর্ণার পিছনে গিয়ে দাঁড়ায়। 3 জনই এবার হাসছে 3 জনের দিকে তাকিয়ে। তিয়াশা আর আদর্শ দুজনের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হবে এবার। তবে সেটার জন্য সুপর্ণাই সবচেয়ে বেশি দায়ী। সে যদি দুজনকে এক না করার চেষ্টা করত তাহলে হয়তো ওরা দুজন কোনোদিনই একে অপরের কাছে নিজের মনের কথা বলে উঠতে পারত না। সুপর্ণাই হচ্ছে ওদের প্রকৃত বন্ধু, যে নিজের উদ্যোগে একটা নতুন সম্পর্ককে গড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আর তারই ফলে তিয়াশা একটা সঠিক মানুষকে পেল নিজের পাশে, আর আদর্শ নিজের একমাত্র ভালোবাসাকে পেল আপন করে। বেঁচে থাকুক সুপর্ণারা, বেঁচে থাকুক এমন বন্ধুত্বগুলো। এতক্ষণ আপনারা শুনছিলেন কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন আদর্শ প্রস্তাব। গল্প পাঠে ছিল ঈশিকা, গল্পের সূত্রধার আমি কৌস্তব এবং অন্যান্য চরিত্রে ছিল সোহম, অনন্যা। গল্পের শব্দগ্রহণ, ভিডিও এডিটিং এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন গল্পের নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। টাটা।